আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। বোর্ডের উপরে বোধহয় আলোটা খুব বেশি, তাই না? জি স্যার। আচ্ছা, আমি ওই আলোটা দেখে নিভিয়ে দিই। জি স্যার, উপরের ভাগে একটু আলোটা বেশি। হ্যাঁ, ঠিক। দেখি। এখনো তো দু একটা জায়গাতে আলো দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা বোধহয় অ্যাভয়েড করার কোনো উপায় নাই। আজকে আমাকে বাসা থেকে নিতে হচ্ছে, তো অ্যারেঞ্জমেন্ট একটু অন্যরকম আর কি। এমনি বোর্ড তো দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা ওই অ্যাপ্লিকেশন অফ ফার্মিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশনারি এক্সটেনশন। আজকে আমরা পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অথবা শুধু পাউলি সাসেপ্টিবিলিটি ইলেকট্রনে কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। তাহলে আমরা যেটা করছি, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে বলবে। তুমি কি পড়তে পারছো? ছাত্ররা তোমরা পড়তে পারছো? পড়তে পারতেছি, বাট খুবই অস্পষ্ট স্যার। খুবই অস্পষ্ট। এখন কি একটু বেটার হয়েছে? মনে হচ্ছে না স্যার, খুব একটা পরিবর্তন মনে হচ্ছে না স্যার। স্যার, ক্যামেরাটা কোনোভাবে কি এগিয়ে নিয়ে এসে যায় না? কি বলছো? ডিসটেন্সটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। ডিসটেন্সটা বেশি স্যার, হয়েছে। ক্যামেরাটা দাঁড়াও, আমি দেখি। ডিস্টেন্স টেবিলটাকে একটু টান দিই। কোন উন্নতি কি হচ্ছে? কিছুটা তো উন্নতি হচ্ছে বোধহয়, তাই না? জি স্যার, কিছুটা হয়েছে স্যার। আচ্ছা, সেটআপে যদি আমার 5টা মিনিট চলে যায়। আরেকটু কি বেটার হলো? জি স্যার, এবার একটু বোঝা অনেকটাই যাচ্ছে। বেটার হয়েছে। না, পড়তে পারছো তো তোমরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন অফ ফার্মিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন, এবং আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খুব ভালো করে টার্ম গুলো খেয়াল করো, কারণ এই টার্ম গুলো নিয়ে বহু কনফিউশনের ব্যাপার আছে। পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা আরেকটা নাম হলো পাউলি সাসেপ্টিবিলিটি, আরেকটা নাম হলো স্পিন সাসেপ্টিবিলিটি। এই যে তিনটা টার্ম লিখলাম, এই তিনটা টার্মই একই জিনিস মিন করে, সেম মিনিং। এবং এটা কোন ধরনের ম্যাগনেটিজম? এটা হচ্ছে ম্যাগনেটিজম originating from the intrinsic spins of intrinsic
spin of mobile electrons. তাহলে এইখানে যে ম্যাগনেটিক এফেক্টের কথা বলা হচ্ছে সেই ম্যাগনেটিক এফেক্টের অরিজিনটা কি? অরিজিন হচ্ছে আমার যে মোবাইল ইলেকট্রন গুলো আছে সেই সমস্ত মোবাইল ইলেকট্রনের ইন্ট্রিনসিক স্পিন। সমস্ত ইলেকট্রনের কথা কিন্তু বলা হচ্ছে না, যে ইলেকট্রন গুলো মোবাইল তার মানে যারা চার্জ ক্যারিয়ার হিসাবে মেটালের ভিতরে থাকে সেই সমস্ত ইলেকট্রনের যে ইন্ট্রিনসিক স্পিন আছে তাদের থেকে যে ম্যাগনেটিজম আসে সেটার নাম হচ্ছে পাউলি প্যারাম্যাগনেটিক এফেক্ট। এবং এই ম্যাগনেটিক এফেক্টের যে মেজার কতখানি ম্যাগনেটিক এফেক্ট আছে এটা আমরা যেই প্যারামিটার দিয়ে মেজার করি সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো এই পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অথবা পাউলি সাসেপ্টিবিলিটি অথবা পাউলি স্পিন সাসেপ্টিবিলিটি এইটা পড়ানোর আগে আমি তোমাদের ম্যাগনেটিজম সম্পর্কে দুই একটা কথা বলে নেব। ইন জেনারেল ম্যাগনেটিজমটা কোথা থেকে আসে এবং সেটার যে অরিজিন। ম্যাগনেটিজম, এই ম্যাগনেটিজম ফিজিক্সে যতগুলো টপিক আছে, যতগুলো বিষয়বস্তু আছে তার ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইন এ সেন্স সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্রাঞ্চটা আছে বা সবচেয়ে চ্যালেঞ্জিং যে ব্রাঞ্চগুলো আছে তার মধ্যে ম্যাগনেটিজম হচ্ছে ওয়ান অফ দ্য ফরমোস্ট, খুবই সামনের দিকে আসে। এটা একটা অদ্ভুত এফেক্ট। তোমরা জানো, যারা ইতিহাস একটু জানো, যে এই ম্যাগনেটিক এফেক্ট বা ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এগুলোর আবিষ্কার বহু 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 বছর আগে, হাজার হাজার বছর আগে। কিন্তু এইটা বোঝা, সত্যিকার অর্থে এটা বোঝা শুরু করেছে মানুষ কোয়ান্টাম মেকানিক্স আসার পর। আর এখনো সেই বোঝা কমপ্লিট হয়নি। বহু রকমের ম্যাগনেটিক এফেক্ট আছে যেগুলো খুবই অ্যাক্টিভ রিসার্চের বিষয়বস্তু, এবং এখানে বহু রকমের রহস্য মিস্ট্রি এগুলো আছে যেগুলো বোঝা বেশ কঠিন। তো এই যে ম্যাগনেটিজমের কথাটা বলছি, এই ম্যাগনেটিজমটা কেমন, শক্তিশালী নাকি দুর্বল, এটা কি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে কি করে না, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের প্রশ্ন আসে। কোন ধরনের ম্যাগনেটিজমের পিছনে কোন ধরনের এফেক্ট কাজ করছে সেটা নিয়েও বহু প্রশ্ন আছে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজি তখন যে প্যারামিটারটা বারবার আসে সেটা হলো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি তোমরা হয়তো নাম শুনে থাকবে। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে আমরা কাই দিয়ে এক্সপ্রেস করি, এবং এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির একটা খুব সাদামাটা ডেফিনেশন আছে, সেটা হলো m/h। এটা তোমরা দেখেছো নিশ্চয়ই স্কুল কলেজে দেখার কথা। এমটা কি কেউ আমাকে বলতে পারবে? এমটা কি? এম কি জিনিস? স্যার ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন। এম হচ্ছে আর এইচ, এইচ কি? এখানেও সিজিএস এমকেএস ইউনিট নিয়ে বহু কথাবার্তা আছে, কিন্তু তোমার জন্য আপাতত এইচ হলো ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই সাসেপ্টিবিলিটি কি বলে? সাসেপ্টিবিলিটি একটা রেসপন্স ফাংশন যেটা তোমাকে বলে যে কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, বা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা কম্পাউন্ড, একটা সিস্টেম, একটা ম্যাটেরিয়াল, একটা এলিমেন্ট হোয়াটএভার আমি যদি রেখে দিই, তাহলে তার ভিতরে কতটুকু ম্যাগনেটাইজেশন তৈরি হয়। যদি ফর এ গিভেন ফিল্ড প্রচুর ম্যাগনেটাইজেশন তৈরি হয় তাহলে আমরা বলবো যে তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেশি। এবং এই ম্যাগনেটাইজেশনেরও একটা ডেফিনেশন আছে। ম্যাগনেটাইজেশন কাকে বলে? ম্যাগনেটাইজেশনটা কি জিনিস? স্যার ম্যাগনেটিক ভলিউম ডিভাইডেড বাই ইউনিট ভলিউম, ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই ইউনিট ভলিউম।
আসলে নেট ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, একক আয়তনে নেট কতটুকু ম্যাগনেটিক মোমেন্ট আছে সেটার নাম হলো ম্যাগনেটাইজেশন। আমি এগুলো নিয়ে একটু ইন্ট্রোডাকশন করছি এই জন্য যে ম্যাগনেটিজমের মজাগুলো যেন একটু ধরতে পারো। এমনি যে ম্যাগনেটিক এফেক্ট আমরা দেখি সেই ম্যাগনেটিক এফেক্টের সাথে কি অ্যাসোসিয়েটেড থাকে? কি থাকে? ইন্ট্রিনসিক স্পিন। কি? ইন্ট্রিনসিক স্পিন। ইন্ট্রিনসিক স্পিন থাকতে পারে, কিন্তু ইন্ট্রিনসিক স্পিন থাকলে ম্যাগনেটিজম আসে কেন, সেটা তো একটা প্রশ্ন, তাই না? তারপরে যে প্রশ্নটা আসে সেটা হলো যে যেটা বললাম যে কি অ্যাসোসিয়েটেড থাকে, প্রথমে যে শুরু করেছিলাম। তোমরা অ্যাম্পিয়ার ল জানো যে কোথাও ইলেকট্রিসিটি যদি ফ্লো করে, ইলেকট্রিসিটি ফ্লো করলে তার একটা ম্যাগনেটিক এফেক্ট আসে। তার মানে ইলেকট্রিসিটির সাথে চার্জের মুভমেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফেনোমেনন যেগুলো আসে সেগুলোর খুব একটা নিবিড় সম্পর্ক আছে। আবার এটাও তোমরা জানো যে কোথাও যদি একটা কারেন্ট লুপ থাকে, তার মানে এরকম ভাবে যদি কোথাও কারেন্ট ফ্লো করে তাহলে সেখানে একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় এবং সেখানে কারেন্ট এবং লুপ এরিয়া এটার সাথে ম্যাগনেটিক মোমেন্টের সরাসরি সম্পর্ক আছে। তাহলে দুটোকে যদি এক করি তাহলে দেখা যায় যে চার্জের মোশন টোশন যদি থাকে তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের একটা ব্যাপার আছে। আবার একটা চার্জ পার্টিকেলে যদি ইন্ট্রিনসিক স্পিন থাকে, তার মানে তার যদি একটা ইন্ট্রিনসিক স্পিন থাকে which is completely quantum mechanical প্যারামিটার, এই ইন্ট্রিনসিক স্পিনের কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই, এইরকম স্পিন যদি থাকে তাহলে সেখানেও ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। আর এই যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সাইন আসে, সাইন মানে চিহ্ন। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি প্লাস সাইন নিয়েও আসতে পারে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মাইনাস সাইন নিয়েও আসতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ব্রড ক্লাসিফিকেশন। আমার একটা ম্যাটেরিয়াল আছে, আমি তাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করব and I will measure the magnetization inside the material, এবং এই মেজারমেন্টের যে ফলাফল পাবো সেই ফলাফলের উপরে ভিত্তি করে আমরা দেখব যে সাসেপ্টিবিলিটি প্লাস সাইন নিয়ে আসতে পারে, মাইনাস সাইন নিয়ে আসতে পারে। যদি প্লাস সাইন নিয়ে আসে তাহলে ইন দ্য ব্রডেস্ট সেন্স আমরা বলবো এটা ম্যাগনেটিক, যদি মাইনাস সাইন নিয়ে আসে তাহলে এটা বলবো ডায়াম্যাগনেটিক। যদিও এই ক্লাসিফিকেশন এর মধ্যে যন্ত্রণা আসে, আসলে দুটোই ম্যাগনেটিক। আমি প্লাস এবং সাইনাস, প্লাস এবং মাইনাসের কনটেক্সটে একটা নাম দিয়েছি ম্যাগনেটিক আর একটা নাম দিয়েছি ডায়াম্যাগনেটিক। আর সাসেপ্টিবিলিটির জন্য তুমি যদি বেটার ডেফিনেশন দাঁড় করাতে চাও তাহলে তোমার আসলে এই ধরনের ডেফিনেশন দাঁড় করানো উচিত, তার কারণ ম্যাগনেটাইজেশন নিজেই একটা ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড নিজেই একটা ভেক্টর। এখন প্লাস সাইন হয় কখন বুঝতেই পারছো। আবার নেট ম্যাগনেটাইজেশন যেটা তৈরি হবে সেটার ডিরেকশন যদি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের দিকে হয়, ইফ ইট ইজ প্যারালাল, তাহলে আমরা বলবো যে সাসেপ্টিবিলিটির সাইন হলো প্লাস। যদি উল্টো দিকে ম্যাগনেটিক এফেক্ট তৈরি হয় তাহলে আমরা বলবো সেটা ডায়াম্যাগনেটিক। তাহলে বুঝতেই পারছো যে ডায়াম্যাগনেট কি করে, অ্যাপ্লাইড ফিল্ডের দিকে প্রবণতা তৈরি করে তার উল্টো দিকে, এবং এই ডায়াম্যাগনেটিজমটা generally very weak. This effect is very weak বলেছিলাম জেনারেল। এই এফেক্ট সাধারণত অসম্ভব উইক, কিন্তু this effect is extremely strong একটা বিশেষ ক্ষেত্রে, সেটা হলো সুপার কন্ডাক্টর। তোমরা যদি সুপার কন্ডাক্টিভিটি পড়ে থাকো তাহলে তোমরা কি পড়েছো সুপার কন্ডাক্টিভিটি? না স্যার, আমরা থার্ড ইয়ার স্যার। তোমাদের থার্ড ইয়ারে বোধহয় সুপার কন্ডাক্টিভিটি নেই। তোমরা যখন সুপার কন্ডাক্টিভিটি পড়বে তোমরা তখন দেখবে যে সুপার কন্ডাক্টরস আর পারফেক্ট ডায়াম্যাগনেটস।
এরা প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী ডায়াম্যাগনেট এবং এদের যে ডায়াম্যাগনেটিজম সেটার যে অরিজিন সেটা ডিফারেন্ট ফ্রম জেনারেল যে ম্যাগনেটিজমের যে আলোচনা সেই আলোচনা থেকে আলাদা। এই কথাটা এই জন্য বললাম যে এই কথা সত্য যে অলমোস্ট সব জায়গাতে ডায়াম্যাগনেটিক এফেক্ট হচ্ছে খুবই উইক, কিন্তু সুপারকন্ডাক্টরের জন্য ডায়াম্যাগনেটিক এফেক্ট খুবই স্ট্রং। তুমি আমি যে কোনো বস্তুর ভিতরে উইক ডায়াম্যাগনেটিক রেসপন্স আসে। এইটা হলো কি যে আমরা যে স্টেটে আছি ম্যাগনেটিক ফিল্ড আমাদের সেই স্টেট থেকে এনার্জেটিক্যালি ডিফারেন্ট স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এরকম যে কোনো চেষ্টা আমাদের হোয়াট এভার উইথ দ্য সিস্টেম, প্রথমেই আমাদের যে প্রবণতাটা তৈরি হয় সেটা হলো এটাকে কি করা, কি করার প্রবণতা তৈরি হয়। শোনো, হাড়ির নিচে যদি একটা মার্বেল থাকে সেই মার্বেলটাকে তুমি সরাতে গেলে মার্বেলের প্রথম প্রবণতা কি? স্যার জড়তা। সরতে না চাওয়া। জি স্যার, তাই না? ইনার্শিয়া। এই যে একটা অপোজিট টেন্ডেন্সি, হ্যাঁ, কাইন্ড অফ ইনার্শিয়া, এইটা থেকে এই ডায়াম্যাগনেটিজমের উৎপত্তি। আমি যদি খুব সহজ ভাষায় বলতে চাই, এইটা থেকে ডায়াম্যাগনেটিজমের উৎপত্তি। কিন্তু তুমি যেটা দিয়ে পার্টনার করছো সেটা যদি শক্তিশালী হয় তাহলে কি ওই প্রবণতা সেটাকে ঠেকায় রাখতে পারে? না স্যার। এবং আলটিমেটলি ওই ঘটনাই ঘটে যে বস্তুগুলোর ভিতরে এই ডায়াম্যাগনেটিক টেন্ডেন্সি আছে, কিন্তু আমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি সেটার ফলে যে পার্টারবেশনটা তৈরি হয় সেটা ওই ডায়াম্যাগনেটিক রেসপন্সটাকে ধুয়ে মুছে হয়। সেজন্য উইক ডায়াম্যাগনেটিক প্রবণতা থাকা সত্ত্বেও আমরা যে সমস্ত এফেক্টগুলো দেখি সেটা ওই জেনারেলি প্লাস সাইন নিয়ে আমরা সাসেপ্টিবিলিটি, এবং প্লাস সাইন নিয়ে যখন সাসেপ্টিবিলিটি দেখি তখন আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। আসলে আমি চাইলে 10 ভাগে ভাগ করতে পারি, কিন্তু এগেইন তোমাদের এগুলো প্রয়োজন নেই। খুবই জেনারেলি যে দুই ভাগে ভাগ করতে পারি সেই দুই ভাগ হচ্ছে প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। এই নামগুলো তো তোমরা শুনেছো, তাই না? জি স্যার। তাহলে কি দাঁড়ালো যে আমার সাসেপ্টিবিলিটি যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে সবচেয়ে জেনারেল যে ডিভিশন সেটা হলো প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক। এখানে কিন্তু আরো যেটা বললাম, ইফ আই ওয়ান্ট টু, আমি আরো বহু রকমের ক্লাসিফিকেশন তৈরি করতে পারি, তোমার প্রয়োজন নেই। প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এবং ফেরোম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এর মধ্যে প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভিতরে আবার এগেইন সবচেয়ে জেনারেল ক্লাসিফিকেশন যদি আমি করি দুই রকমের আছে। একটা হচ্ছে অরবিটাল প্যারাম্যাগনেটিজম এবং আরেকটা আছে পাউলি ফেরোম্যাগনেটিজম আমাদের আজকের আলোচনার অংশ নয়, কাজে এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, যেটুকু না বললেই। এখন আমি বলছিলাম সাসেপ্টিবিলিটি যদি পজিটিভ হয় তাহলে এটা প্যারাম্যাগনেটিক অথবা ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিজমের ভিতরে দুই রকমের কন্ট্রিবিউশন আছে, একটা অরবিটাল প্যারাম্যাগনেটিজম আর একটা হলো পাউলি প্যারাম্যাগনেটিজম। পাউলি প্যারাম্যাগনেটিজম কোথা থেকে আসছে বলো? আমি বলেছি শুরুতে, কোথা থেকে আসছে? স্যার ওই ইন্ট্রিনসিক স্পিন অফ মোবাইল ইলেকট্রনস। কি? ইন্ট্রিনসিক স্পিন অফ মোবাইল হ্যাঁ, ইলেকট্রনস। তার মানে ফ্রম intrinsic spin of electrons. Orbital প্যারাম্যাগনেটিজম কোন জায়গা থেকে আসছে? স্যার অরবিটাল স্পিন থেকে। এক্স্যাক্টলি, অরবিটাল প্যারাম্যাগনেটিজম আসছে হচ্ছে ফ্রম orbital motion
of electrons. অরবিটাল মোশন কোন জায়গায়? তোমার যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলোর যে বিভিন্ন শেল আছে সেই শেল গুলোতে বিভিন্ন অরবিটাল মোশন নিয়ে ইলেকট্রন গুলো আছে। তো যেটা দেখা যায় যে আউটার মোস্ট যে শেল গুলো আছে যেখানে ওই সমস্ত অরবিটাল স্টেট অকুপাইড না, বেশিরভাগ ওই ইনার্ট গ্যাস গুলো ছাড়া বাকি সবগুলোরই দেখা যাবে যে অরবিটাল মোশন থাকার সম্ভাবনা আছে আনলেস ইউ আর ইন দ্য এস স্টেট। তোমরা জানো যে এস ইলেকট্রন গুলোর কোনো অরবিটাল মোশন থাকে না। সেরকম বাদ দিয়ে যদি ইলেকট্রন থাকে ইফ দে আর নট কমপ্লিটলি ফিল্ড, তাহলে তাদের যে একটা নেট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেই নেট অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য এক ধরনের ম্যাগনেটিজম সৃষ্টি হয়। যেটা আমি শুরুতে বলছিলাম যে ইলেকট্রন গুলোর যদি এরকম অরবিটাল মোশন থাকে তাহলে চার্জ পার্টিকেল এরকম একটা অরবিটাল এরকম একটা পাথে যদি ঘুরতে থাকে তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এ কারেন্ট মাল্টিপ্লাইড বাই দা কি বলবো যে এরিয়া অফ ক্রস সেকশন অফ দা অরবিট, এই দুটো মিলে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। তাহলে সেখান থেকে যে প্যারাম্যাগনেটিজম সেটা হলো অরবিটাল প্যারাম্যাগনেটিজম। আর যে ইলেকট্রন গুলো কোনো অ্যাটমের সাথে সংযুক্ত না, একটা এলিমেন্টের ভিতরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেই সমস্ত ইলেকট্রনের অরবিটাল মোশন নাই কিন্তু তাদের প্রত্যেকেরই ইন্ট্রিনসিক স্পিন আছে আপ অথবা ডাউন, এই সমস্ত ইলেকট্রন গুলো এই পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিতে কন্ট্রিবিউট করে। এবং সেটার জন্য যে এক্সপ্রেশন সেটাই আমরা আজকে দেখব। তাহলে সাসেপ্টিবিলিটি যদি প্লাস হয়, আমরা যদি এইভাবে ক্লাসিফাই করি, তাহলে তো সাসেপ্টিবিলিটির ভিতরে পাউলি প্যারাম্যাগনেটিজমের কন্ট্রিবিউশন থাকতে পারে, অরবিটাল প্যারাম্যাগনেটিজমের কন্ট্রিবিউশন থাকতে পারে। এগুলোকে আমরা একটা থেকে আরেকটাকে আলাদা করব। আলাদা করার উপায় আছে। এই যে অরবিটাল প্যারাম্যাগনেটিজম এর জন্য যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সেটা এইরকম একটা সূত্র মেনে চলে। এরকম সূত্র দেখেছো? C হলো কনস্ট্যান্ট, T হলো অ্যাবসলিউট টেম্পারেচার। দেখেছো কিনা? মনে পড়তেছে না স্যার। কথা নাই কেন? দেখেছো না দেখোনি? স্যার মনে হয় দেখিনি স্যার। এটা হচ্ছে, এটা মনে হয় দেখিনি স্যার। এটা হলো কুরি ল, কুরির সূত্র। তাহলে এইটা কি? এটা হলো কুরি প্যারাম্যাগনেটিজম। তার মানে অরবিটাল মোশনের কারণে যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সেটা টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করে এবং ভ্যারিয়েশনের নেচারটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু পাউলি প্যারাম্যাগনেটিজম যেটা আছে, আমি যদি এটাকে স্পিনের কারণে যেহেতু এইভাবে লিখি, দিস ইজ নট এ ফাংশন অফ টেম্পারেচার, এটা অলমোস্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি বুঝলে? তাহলে তুমি যেটা বুঝলে, তোমার যদি একটা মেটালিক সিস্টেম থাকে, তুমি যদি তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মেজার করো, ফিজিক্সের ছাত্র ধরতে পারতে হবে, যদি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মেজার করো এবং তুমি যদি দেখো যে বিভিন্ন টেম্পারেচারে আমি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মেজার করছি কিন্তু সেরকম কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স দেখছি না, তাহলে তোমার সিদ্ধান্ত কি হবে? স্যার এই যে প্যারাম্যাগনেটিজমটা সেটা পুরোটাই পাউলি প্যারাম্যাগনেটিজম। এক্স্যাক্টলি, তার পুরোটাই আসছে পাউলি প্যারাম্যাগনেটিক এফেক্ট থেকে। আর ফেরোম্যাগনেটিজম যেহেতু একটু বলেছি, সেখানেও ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আছে, সেটাও স্ট্রংলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট এবং সেখানে ফর্মুলাটা হচ্ছে এইরকম। দেখতে পাচ্ছ কি ফর্মুলা? সেখানে C ওভার T মাইনাস TC, TC হচ্ছে ফেরোম্যাগনেটিক কুরি টেম্পারেচার। তাহলে বুঝতে পারছো একটা বুদ্ধিমান মানুষ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি মেপে বলতে পারে যে এখানে কি সিস্টেমটা কি ফেরোম্যাগনেট নাকি সিস্টেমটা প্যারাম্যাগনেট নাকি সিস্টেমটা প্যারাম্যাগনেট বাট দ্য ম্যাগনেটিক এফেক্ট ইজ ডমিনেটেড বাই পাউলি প্যারাম্যাগনেট। ঠিক আছে? আমি অনেকগুলো কথা বললাম, আমি মনে করি এগুলো বলা দরকার কারণ ম্যাগনেটিজমের মতো মজার জিনিস খুব কম আছে। এই মজাটুকু যদি না পাও তাহলে পরে যেগুলো আমি বলবো সেগুলোর মজাটা কি করে পাবো? এখন আমরা পাউলি প্যারাম্যাগনেটিজমে আসি এবং ধারণাটা খুব সহজ, অঙ্কটা আসলে আরো সহজ, কোনো কিছুই কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে কেবলমাত্র তখনই সহজ হবে। তাহলে এই যে স্পিন সাসেপ্টিবিলিটি, পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অথবা পাউলি সাসেপ্টিবিলিটি আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের ইলেকট্রন আছে, লেট আস
consider a system of electrons করলাম consider তার মানে আমরা যেটা কনসিডার করছি শুধু সিস্টেম অফ ইলেকট্রন না একটু বলি উই আর কনসিডারিং ইলেকট্রন গ্যাস এবং তোমরা জানো মেটালের ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে মোবাইল ইলেকট্রন সেগুলোকে গুড অ্যাপ্রক্সিমেশন যে তাদের আমরা ইলেকট্রন গ্যাস হিসেবে ট্রিট করতে পারি তাহলে এই যে ইলেকট্রন গ্যাস আছে এই ইলেকট্রন গ্যাস এটা তো ডেনসিটি অফ স্টেটস আছে তাই না সেই ডেনসিটি অফ স্টেটস এর কথা যদি আমরা এখন চিন্তা করি আমি যদি জি ই দিয়ে ডেনসিটি অফ স্টেটস কে ডিনোট করি তাহলে তাদের অবস্থাটা কেমন তোমরা জানো ডেনসিটি অফ স্টেটস এইভাবে ভ্যারি করে এবং ভ্যারিয়েশনের মেথডটা হলো স্কয়ার রুট অফ ই এখন এই যে ডেনসিটি অফ স্টেটস এর মধ্যে আপ স্পিন নিয়েও ইলেকট্রন আছে এবং ডাউন স্পিন নিয়েও ঠিক আছে থাকবে কিছু ইলেকট্রন থাকবে আপ স্পিন নিয়ে কিছু ইলেকট্রন থাকবে ডাউন স্পিন নিয়ে এবং যখন তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করনি তখন তোমার অ্যাজাম্পশনটা কি হবে আপ স্পিন নিয়ে কতগুলো আসে আর ডাউন স্পিন নিয়ে কতগুলো আসে উত্তর কই সমান পরিমাণ হবে স্যার সমান পরিমাণে হবে তার কারণ আপ এবং ডাউন প্রকৃতি আপও বোঝে না প্রকৃতি ডাউনও বোঝে না ওগুলো আমাদের কনস্ট্রাকশন এবং আমি যখন এটাকে কোনো রকম পারটারবেশনের মধ্যে ফেলিনি কেউ তাকে বিরক্ত করেনি তখন যতগুলো ইলেকট্রন আপ স্পিন নিয়ে আসে ততগুলো ইলেকট্রনই ডাউন স্পিন নিয়ে আসে তাহলে এই যে ডেনসিটি অফ স্টেটস প্রোফাইলটা আমি আঁকলাম এটাকে ইচ্ছা করলে আমি স্পিনে ভাগ করে যদি নিই তাহলে এটা চেহারা কেমন আমি একটু ছবিটা অন্যভাবে আঁকি ছবিটা কি বোঝা যায় জি স্যার আমি একই ডেনসিটি অফ স্টেটসকে এখন দুই ভাগে ভাগ করে ফেলেছি একদিকে আপ স্পিনের ইলেকট্রনগুলোকে রেখেছি আর একদিকে ডাউন স্পিনের ইলেকট্রনগুলো রেখেছি ঠিক আছে এবং দেখো যে আমি যদি 0 ডিগ্রি কেলভিনের কথা চিন্তা করি at T equals 0 কে কোন পর্যন্ত স্টেট গুলো ফিল থাকবে ফার্মি এনার্জি পর্যন্ত এবং যতগুলো আপ স্পিন ততগুলো ডাউন স্পিন এবং তোমরা এটাও জানো যে ইলেকট্রন যেগুলো আসে সেই সমস্ত ইলেকট্রন প্রত্যেকে ডিউ টু देयर ইন্ট্রিনসিক স্পিন একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে ম্যাগনেটিক মোমেন্ট of an electron due to spin is সেটার নামই হলো বোর ম্যাগনেটন নাম শুনেছো বোর ম্যাগনেটনের নাম শুনেছো জি স্যার এবং সেটা হলো E H dot over 2m জানা আছে তোমাদের এটা হলো একটা ইলেকট্রনের একটা E দিয়ে দিই প্রথমে ইলেকট্রনের কথা বলছি এটা হলো বোর ম্যাগনেটন প্রত্যেকটা ইলেকট্রন এই পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে আর এটার নাম হলো বোর ম্যাগনেটন তাহলে কি বুঝতে পারলে এখানে যতগুলো ডাউন স্পিন নিয়ে আসে তারা সবাই এই পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে এখানে যতজন আপ স্পিন নিয়ে আসে তারা ওই পরিমাণ প্রত্যেকে ম্যাগনেটিক মোমেন্ট ক্যারি করে কিন্তু মিলিত এফেক্ট কত এখানে টোটাল ম্যাগনেটাইজেশন কত বা নেট টোটাল না বলে নেট ম্যাগনেটাইজেশনের কথা বলি কত স্যার 0 0
কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করিনি, এবং যতগুলো আপ স্পিন নিয়ে আসে ততগুলো ডাউন স্পিন নিয়ে আসে, এদের প্রত্যেকের ম্যাগনেটিক মোমেন্টের ম্যাগনিটিউড সমান, কিন্তু ডিরেকশন কি এক্স্যাক্টলি একটা আরেকটা অপোজিট। আপ স্পিন নিয়ে ম্যাগনেটাইজেশন যেদিকে তৈরি হয়, ডাউন স্পিন নিয়ে ম্যাগনেটাইজেশন তার উল্টো দিকে তৈরি হয়। তার মানে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করিনি তখন ফর এ সিস্টেম অফ ফার্মি গ্যাস আমার যে ম্যাগনেটাইজেশন আসে সেই ম্যাগনেটাইজেশন হচ্ছে কমপ্লিটলি শূন্য। কিন্তু আমি যদি এখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ঘটনাটা কি হবে? তাহলে এই ছবিটা ভালো করে বুঝতে হবে এটা কিসের ছবি, যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়। যদি এখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? The situation changes and এই ছবিটা ভালো করে দেখতে হবে, কারণ এরপরে আমরা যখন অঙ্ক করব এর সবকিছুই করব আমরা এই ছবির রেসপেক্ট। This is স্পেস, এদিকে হলো প্লাস স্পিন নিয়ে, এদিকে হলো মাইনাস স্পিন নিয়ে, এইটুকুর ম্যাগনিটিউড হলো মিউ বিএইচ, এইটুকুর ম্যাগনিটিউড হলো মিউ বিএইচ। ছবিটা কি আগের মতো লাগছে? না স্যার। এবং ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করেছে হলো তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হলো তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন আমার যে স্পেসের যে আইসোট্রপি ছিল, স্পেসের যে সিমেট্রি ছিল সেটা আর থাকলো না। যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো সেই দিকটা একটা বিশেষ দিকে পরিণত হলো। এর আগে বিশেষ দিক বলে কিছু ছিল না। এখন এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে ইলেকট্রনের স্পিন যেগুলো ছিল, অর্ধেক ছিল আপ অর্ধেক ছিল ডাউন, তাদের ভিতরে কি ধরনের প্রবণতা তৈরি হবে? এগুলো ফার্স্ট ইয়ারের বিদ্যা, চুপ করে বসে থাকলে তো মুশকিল। কি ধরনের প্রবণতা তৈরি হবে? বলো। আমি একটু দুঃখ পাচ্ছি তোমাদের রেসপন্স দেখে। তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তখন আপ ডাউনের কথা বাদ দাও, র্যান্ডমলি ওরিয়েন্টেড যদি। স্যার আপনার কোনো কথা শোনা যাচ্ছে না স্যার। এখন কি শুনতে পাচ্ছ? এখন কি শোনা যাচ্ছে? স্যার এটা কি আমাদের সমস্যা হচ্ছে নাকি? জি স্যার, আমি কত শুনতে বুঝতে পারিনি কিছু। স্যার ওই যে বোর্ডে যেখানে লিখলেন স্যার নিচের অংশটা ওইখান থেকে স্যার কিছু শুনতে পাইনি স্যার। আচ্ছা, তাহলে আমি আবারও জিজ্ঞেস করি, কারণ এইটা তোমাদের মাথার মধ্যে পরিষ্কার করতে হবে।
যে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে স্পেসের যে আইসোট্রপিটা ছিল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে এখন কি সেই আইসোট্রপি থাকবে না থাকবে না? হ্যাঁ না উত্তর দাও। কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না? না স্যার, শোনা যায়নি স্যার। ভালো মুশকিল। তা কোনো সময় থেমে যাচ্ছে, কোনো সময় দ্রুত চলে আসতেছে। জি স্যার, সেরকম হচ্ছে স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। প্রশ্ন ঠিক আছে, তোমাদের আর প্রশ্ন করে আমি সময় নষ্ট করি না। আমি বলি ঘটনাটা কি। তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন একটা সিস্টেম অফ ম্যাগনেটিক মোমেন্টস, যাদের ম্যাগনেটিক মোমেন্ট আছে তারা কিভাবে তাদের এনার্জিটাকে মিনিমাইজ করতে পারে সেটা কি জানো? না স্যার, জানি না স্যার। জানো না? এটা ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো কি হয়। যদি ম্যাগনেটিক মোমেন্ট গুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিজেদেরকে অ্যালাইন করে তাহলে এনার্জি বেড়ে যায় না কমে যায়? কমে যায় স্যার। কমে যায়। আর এটা যদি অ্যান্টি প্যারালাল থাকতে চায় তাহলে এনার্জি বেড়ে যায় না কমে যায়? বেড়ে যাবে স্যার। বেড়ে যায়। ঠিক সেই ঘটনাটাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। যে এই সমস্ত স্পিন গুলো আগে তো কি ছিল, যতগুলো আপ স্পিন ছিল ততগুলো ডাউন স্পিন ছিল। এখন তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে স্পিন গুলোর প্রবণতা কি তৈরি হবে? প্রবণতা তৈরি হবে যে আমরা এখন ওই অ্যাপ্লাইড ফিল্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করব। কারণ অ্যালাইন করতে পারলে, তুমি যদি অ্যালাইন করতে পারো, ভালো করে খেয়াল করো, যারা অ্যালাইন করবে তারা তাদের এনার্জি এই পরিমাণ কমিয়ে দিতে পারবে। এটা হচ্ছে প্যারালাল। আর যারা এখন তো কেউ অ্যালাইন করবে কেউ অ্যান্টি অ্যালাইন, যারা অ্যান্টি অ্যালাইন থাকবে তাদের এনার্জি এই পরিমাণ বেড়ে যাবে। ঠিক এই ঘটনাটি এখানে দেখানো হয়েছে। আগে আমাদের এনার্জি কাউন্ট করা শুরু করেছিলাম না জিরো থেকে। এখন আপস্পিনের দিকে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, যেই সমস্ত ইলেকট্রন গুলো ডাউন স্পিনে ছিল তাদের ভিতরে কেউ কেউ এখন ওই ম্যাগনেটিক ফিল্ডের দিকে নিজেদের অ্যালাইন করে নেবে। কারণ এই নেয়ার ফলে এই পরিমাণ এনার্জিকে সুবিধা পাওয়া যাবে। তার মানে কি এই পরিমাণ এনার্জি কমিয়ে আনা যাবে। এই এনার্জি কমিয়ে আনা যায় বলেই কি হয়, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে একটা র্যান্ডম স্পিন সিস্টেমের স্পিন গুলো ওই ফিল্ডের সাথে নিজেদেরকে প্যারালাল করে সাজিয়ে নিতে চায়। এটা কিন্তু বেসিক ম্যাগনেটিজমের একটা খুব গুরুত্বপূর্ণ। এখন যারা অ্যালাইন করতে পারলো তারা আগে যে লেভেলে ছিল তাদের এনার্জিটা এই পরিমাণ কমে গেল। আর যারা অ্যালাইন করতে পারলো না তাদের আগে যে এনার্জি জিরোতে ছিল সেইটা থেকে তাদের একটা এনার্জি শিফট হলো। তাহলে এই হলো কথা, যারা প্যারালাল স্পিন তাদের এনার্জি নিউ বিএইচ পরিমাণ কমে গেছে, যারা অ্যান্টি প্যারালাল তাদের এনার্জি নিউ বিএইচ পরিমাণ বেড়ে গেছে। কিন্তু একটা মেটালিক সিস্টেমে আমার একটাই রেফারেন্স লেভেল আছে, 0 ডিগ্রি কেলভিনের কথা বলে যেটা ফার্মি লেভেল রিমেইনস আনচেঞ্জ। এইখানে একটা শিফট হয়। এখন এই শিফটের ফলাফলটা কি? এই শিফটের ফলাফল হচ্ছে যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না তখন আমার যতগুলো আপ স্পিন ছিল ততগুলো ডাউন স্পিন ছিল। কিন্তু এখন আমি কি দেখতে পাচ্ছি? আমি এখন দেখতে পাচ্ছি যে আপ স্পিন ইলেকট্রনের সংখ্যা ডাউন স্পিন ইলেকট্রনের সংখ্যার তুলনায় বেড়ে গেছে। আর তাই যদি হয় তাহলে আগে যে আমার ম্যাগনেটাইজেশন 0 ছিল, আমার কি এখনো ম্যাগনেটাইজেশন 0 হবে না 0 হবে না? হবে না স্যার, 0 হবে না। এই সিচুয়েশনে তাহলে যে ঘটনাটা ঘটলো সেটা হলো the net magnetization is no longer 0. M is no longer. তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, একটা নেট ম্যাগনেটাইজেশন পেয়েছি, তাহলে অবভিয়াসলি দেয়ার উইল বি এ সাসেপ্টিবিলিটি। আমি ওই নেট ম্যাগনেটাইজেশনকে যদি H দিয়ে ভাগ করে দিই, আই উইল গেট দা
susceptible এবং সেইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনই আমাদের উদ্দেশ্য। আই এম গোয়িং ভেরি স্লোলি এবং ইচ্ছা করেই আমি পারলে আরো স্লোলি যাই। আমি চাই তোমাদের মাথায় জিনিসগুলো একটু ঢুকুক। তাহলে কি হলো, এই যে নেট ম্যাগনেটাইজেশন, সেই নেট ম্যাগনেটাইজেশনের এক্সপ্রেশন কেমন লিখতে পারি? বা can be found from m equals minus mu b n plus minus n minus, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমি এখন ইকুয়েশন নাম্বারটা শুরু করি। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং ম্যাগনেটাইজেশনটাকে, নেট ম্যাগনেটাইজেশন আমরা যেটা পাবো এইটাকে আমরা পজিটিভ কোয়ান্টিটি হিসাবে ট্রিট করতে চাই, সেই জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে এক্সপ্রেশনটা লেখা হয়েছে where n plus is the concentration of electrons with up spin মানে হচ্ছে আসলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, and n minus is the number concentration, of course, concentration of electrons with down spin. তাহলে এই তো আমার ম্যাগনেটিক ফিল্ড এবং আমি ফ্রম ডেফিনেশন আমি জানি যে chi equals m over h। আমি পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বের করতে পারবো যখন আমি কি বের করতে পারবো? কি বের করতে পারবো? আমার ম্যাগনেটাইজেশন না রে বাবা, যখন আমি n প্লাস এবং n মাইনাস এর সংখ্যা বের করতে পারবো। কতগুলো আপ স্পিন নিয়ে আছে, কতগুলো ডাউন স্পিন নিয়ে আছে, এই দুটো সংখ্যা যদি আমি বের করতে পারি, তাহলে এই দুটো সংখ্যা যদি আমি বিয়োগ করি, সেই বিয়োগফলকে যদি আমি মিউ বি দিয়ে গুণ করি, ফর দিস ইনস্ট্যান্স মাইনাস মিউ বি দিয়ে যদি গুণ করি, তাহলে আমার ম্যাগনেটাইজেশন বের হয়ে যাবে। এখন কি করে সংখ্যা বের করতে হয় এটা কিন্তু আমি তোমাদের শিখিয়েছি। যদি তোমার ফার্মিডিয়ার ডিস্ট্রিবিউশন ফাংশন জানা থাকে, যদি তোমার ডেনসিটি অফ স্টেটস জানা থাকে, তাহলে কিন্তু তুমি সংখ্যা বের করতে পারো। সেই সংখ্যা বের করার যে নিয়ম কানুন, সেই প্রেসক্রিপশন যদি আমরা ফলো করি, দেন উই ক্যান ক্যালকুলেট দিস কোয়ান্টিটি। আমি সংখ্যা বের করা শিখাইনি তোমাদের? ওই যে যখন টোটাল এনার্জি ক্যালকুলেট করেছিলাম, অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেট করেছিলাম, তখন বলেছিলাম এইটা হলো সংখ্যা, এটা হলো এনার্জি, এটা হলো অ্যাভারেজ এনার্জি, এন্ড অল দোজ থিংস। তাহলে ওই যে গো স্লো করার যে পরিণতি, আজকে এই ক্লাস শেষ হচ্ছে না, আর মিনিট 2-3 সময় আছে। আমি এই 1 নম্বর ইকুয়েশনের পর থেকে যদি ছবিগুলো তোমাদের মনে থাকে, তাহলে মেবি 10-15 মিনিটস এর নেক্সট ক্লাসে আমরা এই অংশটা শেষ করব এবং তারপরে অন্য অ্যাপ্লিকেশনে চলে যাব। এখন তোমাদের যেটুকু সময় আছে, সেইটুকু সময়ের ভিতরে আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। স্যার আজকের লেকচারটা এবং এর আগের লেকচারটা কোন বই থেকে পড়বো স্যার? আবার যন্ত্রণায় ফেললেন। আমি খুব যে কোনো বই ফলো করছি এই মুহূর্তে, খুব একটা বই ফলো করছি না, কিন্তু আমি এর পরের ক্লাসে যে অঙ্ক শুরু করব আর কি, এবং যে ছবিগুলো আমি এঁকেছি, এই ছবিগুলো তুমি পাবে অ্যাশক্রফট এবং মার্মিনের বইয়ে। তোমরা কি অ্যাশক্রফট এবং মার্মিনের বই দেখেছো কেউ? জি স্যার, সলিড স্টেট হ্যাঁ, সলিড স্টেট ফিজিক্স, ইউ উইল গেট ইট দেয়ার। এবং আমি আরো একটা কথা বলি, এই যে পাউলি প্যারাম্যাগনেটিজম বা স্পিন সাসেপ্টিবিলিটি বা পাউলি প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এগুলো অ্যাশক্রফট এবং মার্মিনের বইয়েই সবচেয়ে সুন্দর করে দেওয়া আছে। তো তোমাদের প্রত্যেকেরই উচিত ওই বইটা একটু দেখা, কারণ অন্যান্য বইগুলোতে যে কাজটা করা হয়েছে সেটা অনেকটা হ্যান্ড ওয়েভিং, তার মানে হাত টাত নেড়ে বলে দিয়েছে এরকম এরকম এরকম, কিন্তু অ্যাশক্রফট এবং মার্মিন একটু ভেঙে ভেঙে জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। সো দ্যাট ইজ এ ভেরি গুড বুক ফর দিস পার্টিকুলার সেকশন। আর কোনো প্রশ্ন আছে কারো?
স্যার ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে স্যার, যদি আপনি সমাধান করতেন বা কোনো সমাধান দিতেন। আমরা একটা কাজ করতে পারি, আমি আমি গো স্লো করার আরো একটা বড় কারণ হচ্ছে যে তোমরা তো বুঝতেই পারছো বাবা যে উই আর স্টাক, তাই না? কবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো সেটার কোনো ইয়ে নাই আর কি। আমরা ভালো করে বরং এই সময়টা কাজে লাগাই, ভালো করে বুঝতে বুঝতে যাই। তোমরা যদি চাও তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পুরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইনক্লুডিং ক্লাসিক্যাল কোয়ান্টাম, আমি এগুলোর ওভারভিউ করার জন্য তো আমি ক্লাস নিতেই পারি। তোমরা যদি চাও তাহলে আমরা আলাদা করে দুই একটা এক্সট্রা ক্লাস নিতেই পারি, যেখানে পুরো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আমাদের অনেক কিছু বোঝাবুঝির ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করতে পারি। আই উইল বি হ্যাপি টু ডু দ্যাট। কিন্তু এটা তোমাদের চাইতে হবে। এখন তোমরা আদৌ শিখতে চাচ্ছ কিনা সেটা তোমরা বুঝছো। কি স্যার বলো? আমাদের সুবিধা হয় স্যার এটা হইলে স্যার। ঠিক আছে, যদি সুবিধা হয়, যদি তোমরা উপস্থিত থাকো তাহলে ওয়াই নট, আমি তো আসি এজন্য, করাই যায়। আজকের ক্লাস কি বুঝলে সেটা বলো আমায়। তুমি বলো যে তো একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কেন স্পিন গুলো তার সাথে অ্যালাইন হতে চায়? স্যার এনার্জি কমিয়ে আনার জন্য স্যার। এনার্জি কমিয়ে আনার জন্য। কারণ আমি যদি অ্যালাইন করতে পারি তাহলে আমার এনার্জি ইনসেন্টিভ পাওয়া যায় এবং পুরো সিস্টেমটা লো এনার্জি কনফিগারেশনে থাকতে পারে। এই যে এই পরিমাণ এনার্জি যে কমে যায় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে, এইটার জন্য যে এক্সপ্রেশন লিখলাম এটার ডেরিভেশন কি জানো? না স্যার। কেন জানো না? এটা তো ফার্স্ট ইয়ারের বিদ্যা, যেখানে টর্ক অন এ ইলেকট্রিক ডাইপোল ছিল, তারপরে হচ্ছে সেখানেই ছিল যে ওই ম্যাগনেটিক মোমেন্ট আছে এরকম একটা বস্তুকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেললে কি করে এনার্জি শিফট করে, এবং সেইখানে এই সমস্ত জিনিসগুলো ছিল ফার্স্ট ইয়ারের জিনিস। তো এখন যদি বলো যে পারবো না, তাহলে এই যে বোঝাটা হলো এইটা কি কম্প্রিহেন্সিভ বোঝা হলো না বিভিন্ন জায়গাতে গ্যাপ থেকে গেল? স্যার গ্যাপ তো রয়ে গেছে স্যার। তাহলে সেটা কেমন কথা? দেখবে আজকে, ঠিক আছে? তো আমি আর কোনো প্রশ্ন না থাকলে এখানে শেষ করছি। স্যার 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 ফেস স্পেস নিয়ে প্রশ্ন ছিল স্যার। কি বলো? স্যার ফেস স্পেসের সময় কি, মানে টিটা কি ফিক্সড ধরে নেই আমরা নাকি স্যার টি কিসে? চেঞ্জ? স্যার ফেস স্পেসে। আমি তোমার কথা বুঝতে পারিনি। স্যার ফেস স্পেসে টাইম কি ও ফিক্সড হ্যাঁ, নাকি? না ফেজ স্পেসে এক্সপ্লিসিটলি টাইম আসে না। ইনফ্যাক্ট ফেজ স্পেসে এক্সপ্লিসিটলি টাইম আসে না, কিন্তু ফেজ স্পেসে যে ফেজ পয়েন্ট গুলো আছে সেগুলো টাইম এভলিউশন স্টাডি করার জন্য বিভিন্ন ফর্মালিজম আছে। তার মানে কি? তার মানে এক্সপ্লিসিটলি টাইম না আসলেও ফেজ স্পেসে ধরো তোমার আছে কিউ আর পি, তাই না? জি স্যার। এই কিউ ক্যান বি এ ফাংশন অফ টাইম, আর এর পি মানে জেনারেলাইজড কোঅর্ডিনেটস এবং জেনারেলাইজড মোমেন্টা, দে ক্যান বি ফাংশনস অফ টাইম। এবং সেই টাইমের জন্য সেই টাইমের সাথে এর যে ফাংশনাল ফর্ম তার অনেক রকমের গাণিতিক স্ট্রাকচার আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কোন একটা পার্টিকুলার টাইমে আমি কিউ গুলোকে স্পেসিফাই করি, আমি পি গুলোকে স্পেসিফাই করি, কিন্তু আমার যদি টাইম এভলিউশনের ফাংশনাল ফর্ম জানা থাকে তাহলে ওই কিউ গুলো অথবা ওই পি গুলো অন্য কোনো সময় কি চেহারা নেবে সেইটা আমি সেখান থেকে নিয়ে আসতে পারি। টাইম এভলিউশনটা কেমন হবে সেটা কিসের উপরে ডিপেন্ড করে দেখি, কথা যখন বলছো বলো। স্যার কতক্ষণ সময় ধরে মেজারমেন্ট করতেছি না তা রে বাবা, টাইম এভলিউশনটা ডিপেন্ড করে হ্যামিল্টনিয়ানের ফর্মে। হ্যামিল্টনিয়ানটা কেমন সেটাই আসলে এই পি এবং কিউ এর আচার আচরণ কেমন হবে সেটাকে ডিটারমিন। সময়ের সাথে সাথে পি আর কিউ এর কি পরিবর্তন হবে, পরিবর্তন হলে কেমন পরিবর্তন হবে, এইটা ঠিক করে হলো দ্য ফর্ম অফ দ্য হ্যামিল্টনিয়ান। ঠিক আছে? জি স্যার। আরেকটা স্যার। ব্যাপার স্যার। না বলো শুনি। স্যার ফেস স্পেসে আমাদের একটা বই অনুযায়ী বলছে যে প্রথমে এনসেম্বলের আমাদের সিস্টেম থাকে, সিস্টেমগুলো এক হয়ে অ্যাসেম্বলি তৈরি করে, আর অ্যাসেম্বলি বেশ কিছু অ্যাসেম্বলি নিয়ে এনসেম্বল তৈরি হয়। বেশ কিছু একসাথে করে না, যতগুলো সম্ভব সবগুলোকে একসাথে নিয়ে। জি স্যার জি স্যার। তো এখন স্যার আমরা যে ফেস স্পেসে যে ফেস পয়েন্ট গুলো আছে সেগুলো কি স্যার সিস্টেমকে নির্দেশ করে নাকি অ্যাসেম্বলি গুলোকে? সেগুলো প্রত্যেকটাই একটা পার্টিকুলার অবস্থাকে রিপ্রেজেন্ট করে। তোমার যে কনস্ট্রেইন গুলো আছে সেই কনস্ট্রেইন মেনে ফেজ স্পেসে যে ওই একটা পয়েন্টই তৈরি করা সম্ভব তা কিন্তু না, অনেকগুলো পয়েন্ট তৈরি করা সম্ভব। এই অনেকগুলো পয়েন্ট মিলে যে কালেকশনটা সেটাকে তুমি অ্যাসেম্বলি বলতে পারো, কিন্তু দিনের শেষে ওই সমস্ত কালেকশন নিয়েই হচ্ছে অ্যাসেম্বলি। স্যার এখন প্রশ্নটা হচ্ছে যে ওই পয়েন্টগুলো
পয়েন্টগুলো কার অবস্থাটা বোঝাচ্ছে স্যার? ওই সিস্টেমের যতগুলো নাকি পসিবল assembly? অবস্থা আছে আন্ডার দ্য কনস্ট্রেইন্ট সেটাকে বোঝায়। স্যার তো শোনো, একটা তুমি বক্স বুঝতে পারছো না তাই না? স্যার আরে অনেস্ট হও, এইখানে ওই বইটা বুঝতে পারছো না জি স্যার পারছো বুঝতে না? পারতেছি কি স্যার, বইটা পড়ে কনফিউজড হয়ে গেছে স্যার, বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারছো না? দ্যাটস গুড যে বুঝতে পারছো না। তো ঠিক আছে, জি স্যার। আমরা এগুলো নিয়ে আলাপ করব, আমাদের সময় প্রায় শেষ। একটু চেষ্টা করো তো বোঝার, কারণ স্যার পরে ক্লাস নাই স্যার, ও পরে পরে ক্লাস ক্লাসটা নাই। ফাঁকা। গুড জি গুড, স্যার। তাহলে বলি শোনো, শোনো। জি স্যার। ধরা যাক এই ঘরে যে গ্যাস মলিকিউল গুলো আছে, আছে না? আমি যে জি ঘরে স্যার। আছি অথবা তুমি যে ঘরে আছো, এদের তো এই মুহূর্তে প্রত্যেকের একটা করে পজিশন এবং প্রত্যেকের একটা করে মোমেন্টাম আছে, ঠিক কিনা? জি স্যার। তাহলে সেই সমস্ত পজিশন এবং মোমেন্টাম গুলো আমার যদি খাতা কলমে যদি থাকে, আমি সেইটা নিয়ে ফেস স্পেসে একটা পয়েন্ট আঁকতে পারি না? একটা জি দিতে স্যার, পারি পারি না? স্যার। একটা পয়েন্ট দিতে পারি। জি স্যার। আচ্ছা, এই কথা বলতে বলতে যে ঘটনাগুলো ঘটলো, এখন কি তারা ঠিক সেই আগের কোঅর্ডিনেট এবং আগের মোমেন্টাম নিয়ে আসে? না স্যার। তাহলে এখন যে অবস্থায় আছে সেটা নিয়ে কি আমি আরেকটা পয়েন্ট করতে পারি না? জি স্যার। এই যে দুটো পয়েন্ট, এদের মধ্যে অমিলটা কোথায় আর মিলটা কোথায়? স্যার এরা একই সিস্টেমকে একই জিনিসকে নির্দেশ এরা করতেছে, একই জিনিসের অবস্থা। একই ম্যাক্রোস্টেটকে ম্যাক্রোস্টেট। জি স্যার। একই ম্যাক্রোস্টেটকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু বাট এদের ডিফারেন্ট ভিতরকার ইন্টারনাল কোঅর্ডিনেট গুলোর পরিবর্তন হয়ে গেছে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে এইরকম আমি কতগুলো পয়েন্ট তৈরি করতে পারি? স্যার যতগুলো ইয়ে আছে যতগুলো, system- যত রকমের কনফিগারেশন সম্ভব ততগুলো পয়েন্ট আমি তৈরি করতে পারি, তাই না? জি তাহলে স্যার। অতগুলো পয়েন্টের সমষ্টি নিয়ে ফেস স্পেসে যে পয়েন্টের ডিস্ট্রিবিউশন, সেটা আসলে কি দেখাচ্ছে? স্যার যতগুলো মাইক্রোস্কোপিক স্টেট সম্ভব। সেটা কি দেখাচ্ছে? স্যার মাইক্রোস্কোপিক স্টেট সম্ভব এই যে, যতগুলো। সেটাই এনসেম্বলকে রিপ্রেজেন্ট করছে। জি স্যার, এনসেম্বলকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, তার কারণ তো ওই যে আমার যে কনস্ট্রেইনটা আছে যে এই ভলিউমের মধ্যে এই টেম্পারেচারে এই এনার্জি, টোটাল এনার্জি এই নিয়ে এতগুলো আছে, এই শর্ত পূর্ণ করে আমি কত ভাবে এদেরকে বানাতে পারি? কত ভাবে বানাতে পারি? যতগুলো স্যার এটা পয়েন্ট আমি কোশ্চেন। দিয়েছি, তাহলে সেগুলোর যে কালেকশন একসাথে যখন আমি দেখছি, দ্যাট ইজ দ্য এনসেম্বল। কি বোঝা টোঝা যায় কিছু? স্যার এখনো 100% ক্লিয়ার না স্যার। তাহলে একটু নিজে খেলাধুলা করো, দেখো, দেন উইল টক এগেইন, ওকে? আমার কথা বলতে কোনো ক্লান্তি নাই, অসুবিধা নাই। সো বাট ইউ মাস্ট অলসো থিঙ্ক ফর ইয়োরসেলফ, ঠিক আছে? আমরা স্যার। আলাপ করব, ঠিক স্যার আছে? হ্যাঁ, বলো। স্যার আমার মনে হয় স্যার এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে স্যার এনসেম্বল মাইক্রোস্টেট এবং ম্যাক্রোস্টেট নিয়ে আরেকটু কথা বলা উচিত স্যার। আমি মাইক্রোস্টেট এবং ম্যাক্রোস্টেট নিয়ে এত বেশি কথা বলেছি, একটু আমি ক্লাস 5 এর বাচ্চাদের পড়াতে গেলে অত কথা বলতাম আর কি। আমি কিন্তু অনেক বলেছি, ইফ ইউ রিমেম্বার, সেই শুরু থেকে প্রচুর কথা বলেছি, কিন্তু এখনো তোমাদের ভিতরে জিনিসগুলো ধোঁয়াশা, তাই তো? স্যার সবচেয়ে বেশি যেটা নিয়ে প্রবলেম হচ্ছে স্যার এই কোর্সে, সেটা হচ্ছে স্যার আমাদের বই নিয়ে স্যার। স্যার আমরা ভালো বই এবং যেখান থেকে আমাদের কনসেপ্ট পাত্রিয়া দেখো, পাত্রিয়া ওয়ান্ডারফুল বই। আমি নিজে বোধহয় সেমিনার লাইব্রেরিতে রিফের বই দিয়েছি, রিফের বই অসাধারণ অসাধারণ বই। তারপরে ওই তোমার স্টোর একটা বই আছে, এটা বোধহয় আমি ইয়েতেও দিয়ে দিয়েছি, ওই যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার না স্যার। কি স্যার স্টোরির বইয়ে স্যার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন খুব বেশি, কনসেপ্ট একটু দুই না না, এক লাইনে কনসেপ্টে শেষ ভালো করে ভালো দিয়েছে। করে পড়তে হবে, নাইস বুক, সহজ করে কথাবার্তাগুলো বলা আছে আর কি। আর ওই যে যেটা বললাম, পাত্রিয়া ইজ ওয়ান্ডারফুল। একটু যদি কঠিন করে বুঝতে চাও, কিন্তু কঠিন এন্ড রিগারাস, দেন ইউ গো টু ওয়াং ইজ ওয়ান্ডারফুল। তারপরে হচ্ছে তোমার ওই যে যেটা বললাম, রিফের বই তো অসাধারণ অসাধারণ বই। টলম্যানের একটা বই আছে হুইচ ইজ এ ক্লাসিক, এটা দেখা যায়। আর যারা ইন্টারনেট ঘাটাঘাটি করো তারা দেখবে মেহরান কাদ্দারের দুটো বই আছে, এমআইটি ওগুলো সিরিজে ওগুলো ফলো করে, একটু রিগারাস কিন্তু ধারণাগুলো খুব সুন্দর। শোয়েডারের বই আছে থার্মোডাইনামিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে, এগেইন অ্যানাদার ওয়ান্ডারফুল বুক। এবং এই বইগুলোর প্রায় সবগুলো
গাদ্দারের বইগুলো বাদ দিয়ে আর সবকিছু তো আমি সেমিনার লাইব্রেরি এবং তোমাদের ওই রেন্টাল লাইব্রেরিতে রাখার বোধহয় ব্যবস্থা করেছি। বইগুলো ঘাটো, পড়ো। ইটস নট ইজি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স না শিখলে ফিজিক্স শেখা হবে না, কোনোদিনই শেখা হবে না। আর সবসময় আমি যখন ডিপার্টমেন্টে আছি, যখন ক্লাস হয়, আমি তো খুবই পছন্দ করি যদি কোশ্চেন করো। এগেইন তারপরেও তোমরা যে কথাটা বললে, ওই যে আমি ওই সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে আমি ওভারভিউ করব এবং সেখানে এই জিনিসগুলো আমি আবারও বলবো, ঠিক আছে? কিন্তু নিজের মাথাটা একই সাথে চালাতে হবে। স্যার বলো। স্যার ক্লাসিক্যালের জন্য অনেকগুলো তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর বইয়ের নাম বললেন স্যার, আপনি আমাদের জন্য কোনটা সাজেস্ট করবেন স্যার? আমি কোনো একটা বই সাজেস্ট করবো না, পাত্রিয়াটা দেখা শুরু করো। জি স্যার। শোনো, আমি কিন্তু খুব সহজ বইয়ের নাম বলতে পারি, কিন্তু আমি বলছি না, কারণ আমি নিজে পছন্দ করি না সেটা। এই যে তোমার গাদা গাদা ইন্ডিয়ান বই আছে আর কি, তাই না? সেগুলো তো দেখতেই পারো। তবে আমি নিজে সাজেস্ট করি না এই জন্য যে যেখানে সুবিধা আছে, সুবিধার সাথে সাথে অসুবিধাগুলো আসে আর কি। এই বইগুলো তোমাকে শিখিয়েছে কি করে নোট করে পরীক্ষায় উত্তর দিতে হয়, এবং সেই নোট করা এবং উত্তর দেওয়াও তোমাকে শিখিয়েছে এই বাংলাদেশের মতো দেশগুলোতে যে ধরনের প্রশ্নের ধারা, এবং এই ধরনের প্রশ্ন আমরাই করি, আই অ্যাডমিট টু দ্যাট। কিন্তু ওইটা তো আসলে শেখা না, ঠিক আছে? কিন্তু তুমি তো দেখতেই পারো। আমি এখানে যতই কথা বলি না কেন, আলটিমেটলি তোমাদের কোশ্চেন কেমন হবে তুমি জানো, ঠিক না? জানো না? জি স্যার। জানো তো, গতানুগতিক প্রশ্ন। এটা একটা সাইকেল, ভিশাস সার্কেল, যার মধ্যে আমি নিজেও পড়ে গেছি। আমার খুব একটা কিছু করার নেই, কিন্তু আমি চাই আমার ছাত্ররা শিখুক। গতানুগতিক প্রশ্নের উত্তর করতে পারার মানে তো এই না যে সে আসলে শিখবে না। সে যদি শিখতে চায় তাহলে তাকে ভালো বই ঘেটে তাকে শিখে নিতে হবে। আমি তোমাদেরকে একটা বইয়ের লিস্ট দিয়ে দেবো এরপরের ক্লাসে, হ্যাঁ, বোর্ডে লিখে দেবো, তোমরা তুলে নেবে, ঠিক আছে? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার আর লাস্ট একটা কথা স্যার, বলো। আজকে প্রথম যে বেসিক আলোচনাটা করলেন স্যার ম্যাগনেটিজমের উপরে স্যার, এটার জন্য যদি কিছু আমাদের সাজেস্ট করতেন স্যার। না, এটার জন্য আমি কিছু সাজেস্ট করতে পারবো না বাবা। কথা হলো ম্যাগনেটিজম কোনো সম্পর্কে এত বেশি কথা বলার আছে। আমি সিম্পলি চিন্তা করেছি যে কত সহজে ম্যাগনেটিজম সম্পর্কে খুবই খুবই এলিমেন্টারি দু একটা ধারণা দেওয়া যায়। একটা কথা বলতে আমি ভুলে গেছি, কিন্তু এগুলো আসলে আমি মাঝে মাঝে ফিল করি যে আমার আসলে বলা ঠিক না, না বলা ঠিক, কারণ বললে আরো জট পাকে বেশি। ম্যাগনেটিজম পুরো জিনিসটাই, এর কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই। তার মানে ক্লাসিক্যাল ফিজিক্সে তুমি যদি থাকো, সেই ক্লাসিক্যাল ফিজিক্সে ম্যাগনেটিজমের কোনো অস্তিত্ব নাই। কোন ধরনের ম্যাগনেটিক অর্ডারই এই কোয়ান্টাম মেকানিক্স ছাড়া এটাকে ব্যাখ্যা করা যায় না, এবং এটা রিগারাসলি ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় যে ক্লাসিক্যালি ম্যাগনেটিক অর্ডার এক্সিস্ট করে। কাজেই এর যে ব্যাপ্তি, জটিলতা, ডাইভার্সিটি, এর যে মানে মানে কি বলবো, যে বোঝে তার জন্য যে ইন্টারেস্টিং উপাদান, ম্যাগনেটিজম একটা অতুলনীয় জিনিস। কিন্তু আমি ফিল করি যে এটা খুব রসকসহীন ভাবে তোমাদের উপরে চলে আসে। তো এটা নিয়ে একটু একটু করে চিন্তা করতে হয় যে কি ঘটনা ঘটছে, কেন এফেক্টটা তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হয়, টেম্পারেচার কম বেশি করলে কি হয়, দেয়ার আর আদার ফ্যাক্টরস, স্ট্রাকচারের সাথে কি বলে ম্যাগনেটিজমের সম্পর্ক আছে। এই জিনিসগুলো একটু যদি তোমাদের ভিতরে ইন্টারেস্ট জাগে, এটা কোনো পার্টিকুলার বই আমি ফলো করি। তা আমরা কি থামবো, না আরো একটা লাস্ট কোশ্চেন আছে? না স্যার, দ্যাট উড বি অল স্যার। আচ্ছা, ঠিক আছে, আপাতত নাই থামছি। স্যার। হ্যাঁ, উইল টক। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই।